এটা আমার দিল্লির প্রথম সফর। এই সফরটা হয়েছিল রোজার মাসে। আর আমার দিল্লির প্রথম সফরেই আমার বেশ কিছু তিক্ত অভিজ্ঞতা হয়েছে। আর সেই অভিজ্ঞতাটা খাবার নিয়ে, সেই অভিজ্ঞতাটাই আপনাদের কাছে তুলে ধরছি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যেহেতু নিয়মিত ব্লগ করতে পারছি না বা ভিডিও দিতে পারছি না আমার কর্মব্যস্ততার কারণে, সেহেতু হঠাৎ চেষ্টা করি দুই একটা ভিডিও 2-3 মাস পরে দেওয়ার জন্য। সো এখন আমি দিল্লিতে অবস্থান করছি। আমি যে হোটেলটাতে আছি সেটা হচ্ছে পাহাড়গঞ্জের একটি হোটেল। দিল্লিতে যারা পাহাড়গঞ্জে আসেন, যারা ভারতীয় মানে ভারত থেকে বিভিন্ন দেশে ইউরোপের অ্যাম্বাসি ফেস করার জন্য, তারা দিল্লিতে পাহাড়গঞ্জের বিভিন্ন হোটেলে ওঠেন। বিশেষ করে আরাকাশন রোড এবং হচ্ছে এই চুনামান্ডি রোড বা পাহাড়গঞ্জের আরও বিভিন্ন রোড গলি আছে, গলিতে গলিতে অসংখ্য হাজার হাজার হোটেল আছে, সেই হোটেলগুলোতে ওঠেন। তা আমি বর্তমানে পাহাড়গঞ্জের চুনামান্ডি রোডের একটি হোটেলে আছি, রিপোজ ভ্যালিতে। মোটামুটি খুব ভালো একটা হোটেল। রুমটা আগে আপনাকে দেখাচ্ছি। এই রুমটা আমার নন এসি রুম। আমি এটা 900 রুপি করে ভাড়া দিচ্ছি। তবে রুমের ইন্টেরিয়রটা খুব সুন্দর। তো তার আগে আমি আপনাদেরকে রুমটা দেখাই। এটা হচ্ছে আমার রুমের বারান্দা, মানে আউটসাইডটা। এই হচ্ছে আমার রুমটা। রুমটা 900 রুপি ভাড়া দিচ্ছি আমি। সো রুমটা খুব সুন্দর, যদিও বা আমি গুছিয়ে রাখতে পারছি না। বিছানায় 1টা 2টা 4টা বালিশ। এটা হচ্ছে ডাবল বেডের, মানে 2 জন আপনারা থাকতে পারবেন সেই ধরনের একটা রুম। যারা হচ্ছে 2 জন আসবেন গেস্ট, একজন না 2 জনের জন্য 900 রুপি হলে 450 করে ভাড়া হলে ঠিক আছে। সো আমি একা থাকছি যেহেতু, সেই কারণে আমি 900 টাকা ভাড়া দিচ্ছি। এটা হচ্ছে এই হচ্ছে জানালাটা, মানে যেটা রাস্তার যে সাইড, সেই সাইডটা। এই হচ্ছে এই রোড। সো আর এইখানে আছে একটা ছোট আলমারির মতো, যদিও এটার মধ্যে কিচ্ছু নাই। এই হচ্ছে অবস্থাটা। আর এই হচ্ছে রুমের আপনার মানে ব্যাক সাইড, মানে লেফট সাইড থেকে রুমের ভিউটা। একটা টেলিভিশন আছে, যদিও আমি টেলিভিশন দেখি না। আর এখানে খাবার টেবিল আছে, আপনারা চাইলে এই টেবিলে বসে খেতে পারেন। তারপরে যেটা হচ্ছে, এখানে একটা মিরর আছে, একটা ডাস্টবিন আছে এবং ওয়াশরুম। 900 রুপির দিল্লির পাহাড়গঞ্জে এই একটা ওয়াশরুম। সো এই হচ্ছে এই হোটেলের ইন্টেরিয়রটা। তো মোটামুটি আমার কাছে খুব ভালোই লাগছে হোটেলটা। আমি খুব মানে সেফটি ফিল করি বিকজ এই হোটেলটাতে রেগুলার আমার একজন বন্ধু পাশের রুমে এসে সবসময় থাকে 206-তে, আর একটা তো 203। তো সে আমাকে রেফার করছে, তুমি এই রুমটাতে থাকো, এটা ভালো। তো রেপোজ ভ্যালিতে আপনারা আসতে পারেন সেফলি। এখানে এসে যদি মিনার আমার বন্ধুর নাম বলেন, আপনারা যারা ইনবক্সে আসেন তার নাম বলে তার গেস্টের পরিচয় দিলে আপনারা সেফলি থাকতে পারবেন। 100-200 টাকা কমও রাখতে পারে। সো এই হচ্ছে এই হোটেলের বিষয়টা। এবার আমি আসি যে আমি দিল্লিতে এসে কি প্রবলেমে পড়ছি, সেই প্রবলেমটা আমি আপনাদেরকে শেয়ার করি। ফ্রেন্ডস, গতকালকে আমি একটা বিরিয়ানি খাই। এই বিরিয়ানিটা হচ্ছে বিক্কা জ্ঞান বিরিয়ানি। আপনারা যারা দিল্লির পাহাড়গঞ্জে আসবেন, এই বিরিয়ানিটার 18টা সিটিতে তাদের ব্রাঞ্চ আছে। নিঃসন্দেহে বিরিয়ানিটা খুব টেস্টি ছিল এবং সুস্বাদু ছিল। সো এই বিরিয়ানির সাথে একটা বক্সে আমাকে বিরিয়ানিটা দিয়েছিল, চিকেন কিমা করে বিরিয়ানি। তারপর একটা এটাকে কি বলে, মাঠার মতো বা একটা তরল জাতীয়, আমাদের দেশে যেটাকে বলে ওই দিয়ে বানায়, খুব টক জাতীয় হয় সেরকম একটা জিনিস, মানে বোরহানি টাইপ আর কি। যদিও এটা আমি খাই নাই, কারণ দিল্লির বোরহানি খুব একটা টেস্ট না, ঠিক আছে। সো এই খাবারটা আমি কখন খাই, আমি ইফতারের জন্য অর্ডার করি এই বাক্কি বিরিয়ানি থেকে। এখন আমার ধারণা ছিল যে দিল্লি যেহেতু পাহাড়গঞ্জ মুসলিম এরিয়া, সেহেতু প্রত্যেকটা বিরিয়ানি হাউস থাকবে হচ্ছে হালাল। প্রসঙ্গ কর্মে যেটা হয়েছে সেটা হচ্ছে, আমি বিরিয়ানিটা খাওয়ার পরে ভাবলাম, গুগলে সার্চ করলাম এবং দেখলাম যে আসলে এটা হালাল না হারাম তার কোনো নির্দিষ্ট ইন্ডিকেশন নাই, কোনো প্রকার ইন্ডিকেশন নাই। তারপরে যেহেতু আমার ইফতার করতে হবে, ইফতারের জন্য আমি খাবার অর্ডার করে ফেলছি। এখন আমি যেহেতু এখানে সেরি করার কোনো ব্যবস্থা নেই, আর এখানে খাবার দিবে হালাল না হারাম সেই চিন্তা করে খাওয়া হবে না, যার কারণে আমি কি করছি,
মাঝে মধ্যে ডিম এনে খাচ্ছি, তারপরে এই যে এরকম 50 টাকার আপেল এনে খাচ্ছি। এই আপেলগুলো শুকায় গেছে, কিন্তু কেজি ওরা 50 টাকা কিলো কেজি বিক্রি করতেছে। তো আপেল ডিম খেয়ে খেয়ে এখানে থাকতেছি। আর সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে দিল্লিতে প্রচুর ধুলাবালি। আমি এখন বাইরে যাব, বাইরে গিয়ে রাস্তাটা আপনাদেরকে দেখাবো পাহাড়গঞ্জের বর্তমান কি সিচুয়েশন। সো এই সিচুয়েশনে আপনি কোথাও হালাল খাবার যে খাবেন, এই একমাত্র মুসলিম এরিয়া বাদে হালাল খাবার কিন্তু নাই। এবং আবার মুসলিম এরিয়া তো বিষয় আছে কিছু, সেখানে হচ্ছে মালিক, যেমন বাকি জ্ঞান বিরিয়ানির মালিক কিন্তু সনাতন ধর্মের। তো সে কিভাবে হালাল খাবার সার্ভ করবে আমার জানা নাই। তো আপনি যে মুসলিম এরিয়া তো হালাল খাবার খাবেন তারও কিন্তু কোনো গ্যারান্টি নাই, কারণ মালিক যদি আপনার সনাতন ধর্মের হয় তখন কিন্তু সেখানে হালাল খাবারটা আপনার নিশ্চয়তা কেউ দিতে পারছে না। তো এই হচ্ছে বিষয়টা। আর পাহাড়গঞ্জে যারা আসে তারা হচ্ছে বিভিন্ন দেশের, পোল্যান্ড, ইউরোপিয়ান এম্বাসি, বিভিন্ন দেশের ইউরোপিয়ান এম্বাসি, রোমানিয়ার এম্বাসি ফেস করার জন্য আসে। তারা অনেক চিপেস্ট হোটেলে ওঠে, কিন্তু রোজার মাসে এই কমপ্লেক্সিটিটা আমি ফেস করছি যে গত 3-4 দিন যাবত আমি ঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারছি না। এ হচ্ছে আমার হোটেলের গলিটা। তো এই গলিটার নাম হচ্ছে গলি নাম্বার 8, চুনামান্ডি রোড। তো আপনারা যদি কেউ এই চুনামান্ডি রোড অথবা পাহাড়গঞ্জে আসেন তারা এই গলিতে উঠতে পারবেন, এই হোটেলটাতে উঠতে পারবেন। দিল্লির আবহাওয়া একদম আমাদের ঢাকার মতো। ঢাকাতে যেমন ধুলোবালি থাকে প্রচুর, দিল্লি তো ঠিক তেমন। তবে দিল্লির পরিবেশ ঢাকার থেকে কিছুটা খারাপ। এদিক থেকে চিন্তা করলে আপনারা অনেক পরিমাণের বাতাস পাবেন, সাথে ধুলাবালিতে একদম ফ্রি। এই পাহাড়গঞ্জে রোজার কোনো পরিবেশ নাই, কোনো এনভায়রনমেন্ট এখানে নাই। আর আমাদের ঢাকাতে যেরকম একটা এনভায়রনমেন্ট দেখায়, এখানে এরকম কোনো এনভায়রনমেন্টই নাই। মানে রোজা রাখাটা খুব টাফ এখানে। যাই হোক, প্রচুর খাবারের দোকান, বেশিরভাগই ফাস্টফুড। যেহেতু দিল্লির এই পাহাড়গঞ্জের আশেপাশেই বেশ কয়েকটা এম্বাসি আছে এবং অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, দিল্লির দরগা আছে, তাজমহল বা আশেপাশে অনেক নিদর্শন থাকার কারণে প্রচুর পরিমাণের ফরেনাররাই পাহাড়গঞ্জ এলাকায় কিন্তু ওঠে। যা সবচেয়ে বড় প্রমাণ আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। প্রচুর ফরেনার পাবেন আপনারা, বিভিন্ন দেশের, বিশেষ করে সাদা চামড়ার অনেক দেশের মানুষ আপনারা এই পাহাড়গঞ্জে দেখতে পাবেন। এবং সন্ধ্যার পরে এটার এনভায়রনমেন্ট অন্যরকম হয়ে যায়। এই দিক থেকে আমি বলবো পাহাড়গঞ্জের এই এলাকা থেকে আপনি কিছুটা হলেও শান্তি পাবেন বা মজা পাবেন, বিশেষ করে কেনাকাটা করে এবং রাস্তার স্ট্রিট সবগুলো দেখে। দিল্লিতে প্রচুর বাতাস, আর এখানকার বাতাসে মুখ ঝালাপালা করে, মুখ জ্বলে। প্রচুর পরিবার, নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়। এটা খুব বাজে সিচুয়েশন এখানে। মানে 24 আওয়ার্সই এমন বাতাস, আপনি নিঃশ্বাস নিতে পারবেন না। তার উপর চাপে রোজা রেখে আপনি কষ্ট করছেন, এটা বাজে সিচুয়েশন। আমাদের ঢাকাতে ধুলো, কিন্তু এরকম বাতাস না। এখানকার বাতাস এত সূক্ষ্ম, চোখ জ্বালাপালা করে, প্রচুর চোখ জ্বালাপালা করে। পাহাড়গঞ্জে হালাল খাবারের সন্ধান করা মানে বোকামো। রোজা রেখা এই রাস্তায় ধুলামারির মধ্যে হেঁটে হালাল খাবার কালেক্ট করা পসিবল না। তাই আমি অল্টারনেটিভ একটা পথ পাইছি, সেটা আমি হোটেল রুমে গিয়ে দেখাবো। এই যে বিড়ি টানতেছে। এই যে আমার হোটেল, এটা হচ্ছে আমার হোটেল। এই হোটেলই আমি থাকি, অয়া হোটেল রিপোজ ভিল্লা। আমি যে সলিউশনটা বের করছি সেই সলিউশনটা হচ্ছে, যেহেতু দিল্লির এই পাহাড়গঞ্জের রাস্তাঘাটে রাস্তাঘাটে হেঁটে হেঁটে আসলে খাবার কালেক্ট করা পসিবল না, হালাল খাবার, কারণ আমি রোজা রাখছি। তো রোজা রেখে আর হাঁটতে পারবো না। তো যেহেতু রোজা রেখে আর হাঁটতে পারবো না, সেহেতু সলিউশনটা হচ্ছে যে জোম্যাটো নামে একটা অ্যাপ আছে। জোম্যাটো, এটা হচ্ছে আমাদের দেশে ফুড ডেলিভারির মতো।
এই জোম্যাটো দিয়ে হচ্ছে খাবার করবো, কি বলে অর্ডার করবো। বাংলাদেশে যেমন ফুড পান্ডা আছে, তারপরে হচ্ছে হাংরি নাকি আছে, এখানে আছে জোম্যাটো। তো আমি চিন্তা করলাম যে ম্যানুয়ালি খাবার অর্ডার না করে জোম্যাটোতে খাবার অর্ডার করি। সেখানে হালাল ইফতার, মানে মুসলিমদের জন্য হালাল খাবারের কিছু অপশন আছে, সেই অপশনটা আমি কাজে লাগাবো। সেটা আমি অলরেডি পেন্ডিংয়ে রেখেছি। এখন আমি জোম্যাটোর মাধ্যমে খাবারটা অর্ডার করবো এবং অবশ্যই চেষ্টা করবো হালাল খাবারটা খাওয়ার জন্য, কারণ যেহেতু রোজা রেখেছি সেহেতু এটা করা যাবে না। তো কারণ কি, রাস্তাঘাটে হেঁটে হেঁটে এই ধরনের খাবার আসলে খোঁজা পসিবল না, এটা একটা মানে যাতা অবস্থা হয়ে যাবে। সো আমি জোম্যাটো অ্যাপসের মাধ্যমে আব্দুল গনি কোরাইশি কাবাব কর্নার, এদেরকে এদের রেস্টুরেন্ট থেকে একটা আইটেম অর্ডার করছি। তো আইটেমের দাম আসছে হচ্ছে আপনার 357 রুপি। সেটা আমি যেটা কি বলে যে ডিসকাউন্ট দিয়ে আমি 268 রুপি। তো এখন আমি এটা পেমেন্ট করব কিভাবে? এটার দুইটা পেমেন্ট অপশন আছে, সেটা হচ্ছে পে ইউজিং কার্ড এবং হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। সো আমি যেটা করব, এই যে এখানে ভিসা কার্ড, জোম্যাটো মানি আর হচ্ছে ক্যাশ অন ডেলিভারি অপশনও আছে। তো আমি যেটা করব, বাংলাদেশের কার্ড দিয়ে পেমেন্ট করব। তো সেই জন্য আমি প্লেস অর্ডারে ক্লিক করলাম। আমার হচ্ছে সিভিভি নাম্বারটা আমি দিব। এখন সিভিভি নাম্বারটা দেওয়া শেষ। তারপরে যেটা হবে সেটা হচ্ছে যে পেমেন্ট গেটওয়ে যে পেজটা, সেটা চলে আসবে। বাংলাদেশের যে কার্ড আমি ব্যবহার করছি সেই কার্ড ব্যবহার করে আমি এখন একটা পেমেন্ট করব। এই যে দেখতে পাচ্ছেন সাউথ ইস্ট ব্যাংকের কার্ডের ডিটেল চলে আসছে আমার। আমি এখন ওটিপিটা দিলেই অর্ডার হয়ে যাবে। আমি এখন ওটিপিটা দিলেই হালাল ইফতার অর্ডার হয়ে যাবে। সো ওটিপিটা আগে দিই। সো ওটিপি দিলাম এবং সাবমিটে ক্লিক করলাম। লোডিং, প্রসেসিং, লোডিং, প্রসেসিং। ওকে, পেমেন্ট সাকসেসফুল, কংগ্রাচুলেশন। আমার খাবার অর্ডার হয়ে গেছে। ইয়েস, আমার খাবার অর্ডার হয়ে গেছে। হচ্ছে প্রিপেয়ারিং ইউর অর্ডারস 37 মিনিটস, মানে 37 মিনিট দেখাচ্ছে। আমার যেহেতু ইফতার 6:40-এ, সো এখনও অনেক পর্যাপ্ত সময় আছে। আমি এখানে কি অর্ডার করছি, এটা হচ্ছে সিলভার প্যাক একটি কম্বোর মধ্যে হচ্ছে আপনার রাইস আছে, কিছু চিকেন আছে, হালাল চিকেন আছে, কিছু কারি আছে। সরি, আমি কার্ডের মাধ্যমে অর্ডার করেছি। আই থিঙ্ক যেহেতু আব্দুল গনি কোরাইশি কাবাব কর্নার, সেহেতু জামে মসজিদ, সেহেতু তারা আমাকে হালাল জিনিসই দিবে, কারণ এটা অলরেডি আমি ভেরিফাই করেছি। আমি এখন খাবারের জন্য অর্ডারটা করেছি। খাবারটা আসবে, আসার পরে আমি খাবারটা আনবক্সিং করে দেখাবো। কালকের খাবারটা অনেক জোশ ছিল, বিরিয়ানিটা অনেক টেস্ট ছিল। আমি এটার কোনো ফুটেজ রাখি নাই, আমার ফুটেজ রাখা উচিত ছিল, বাট এখন যে খাবারটা আসবে সেই খাবারটা অবশ্যই আমি ফুটেজ বের করে রাখবো।